দেখুন, আজকে অতি সম্প্রতি সবচেয়ে চাঞ্চল্যকর যে নির্মম হত্যাকাণ্ড, শিশু রামিসা হত্যা ধর্ষণের যে মামলা, যার রায় আজকে প্রকাশিত হয়েছে, ঘোষিত হয়েছে নিম্ন আদালত কর্তৃক, এবং দুজন আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই মৃত্যুদণ্ডটি ঘোষণা রায়টি কিন্তু চূড়ান্ত না, যতক্ষণ না পর্যন্ত এই রায়টি সুপ্রিম কোর্টের হাইকোর্ট কর্তৃক অনুমোদিত না হয়। রায়ের অব্যবহিত পরে আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশে এমন অনেক চাঞ্চল্যকর মামলার রায় হয়, কিন্তু মানুষ এই রায় তার কার্যকর দেখতে পায় না বিলম্বের কারণে। আপনারা আমাকে আরো প্রশ্ন করেছিলেন যে আপিল কিংবা রেফারেন্স এখানে যেটা হবে সেটা দ্রুত নিষ্পত্তি হবে কিনা, কারণ আমাদের মামলা নিষ্পত্তির ক্ষেত্রে, বিশেষ করে এই ধরনের মামলাগুলোর ক্ষেত্রে, নিষ্পত্তির ক্ষেত্রে যেগুলো সমাজে চাঞ্চল্য সৃষ্টি করে, এই সমস্ত মামলাগুলোর কার্যকারিতা সাধারণত মানুষ তাৎক্ষণিকভাবে দেখতে পায় না। আপনাদের এই কনসার্নটা আমি মনে করি আপনারা সাংবাদিক হিসেবে নাই, বাংলাদেশের যে কোনো নাগরিকেরই প্রশ্ন, যে আমরা যে দৃষ্টান্তমূলক শাস্তির কথা সবসময় বলে থাকি, যতক্ষণ না সেই শাস্তি কার্যকর হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষ তো রায় যে কার্যকর হবে সে ব্যাপারে মানুষের আশঙ্কা শঙ্কা থেকেই যাচ্ছে। এমন একটি পরিস্থিতিতে আপনারা জানেন, আপনাদের ব্রিফিং এর পরে আমি উন্মুক্ত আদালতে মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টিতে এটি এনেছি, এবং মানুষের যে উদ্বেগ, যে মানুষের নিম্ন আদালত কর্তৃক কোনো একটি মামলায় রায় দিলেও আপিল শুনানিতে বিলম্ব ঘটার কারণে সেই রায় কার্যকর মানুষ দেখতে পায় না, বিলম্ব ঘটে। এবং মাননীয় প্রধান বিচারপতিকে আমি এটাও বলেছি যে এই দেশের নাগরিকদের প্রত্যাশা পূরণের জন্য, সুবিচার প্রতিষ্ঠার জন্য দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যে ভূমিকা পালন করছে সেটি কিন্তু অনেক ক্ষেত্রে মানুষের কাছে প্রতিভাত হয় না। যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে কিন্তু আমাদের বিচারিক আদালতগুলোতে ছুটি চলছে। এই ছুটির মধ্যেও কিন্তু নারী এবং শিশু দমন যে ট্রাইব্যুনাল এবং আদালতের যে কার্যক্রম, সে কার্যক্রম কিন্তু মাননীয় প্রধান বিচারপতি অব্যাহত রেখেছেন। অর্থাৎ এই আদালতের বিচারক এবং তার সংশ্লিষ্ট ব্যক্তিদের কিন্তু তারা কিন্তু ছুটি ভোগ করতে পারছেন না। এই যে একটা উদ্যোগ বিচারকে সুনিশ্চিত করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, সেটিও কিন্তু মানুষের কাছে প্রতিভাত হচ্ছে না। এই পরিস্থিতিতে আমি মাননীয় প্রধান বিচারপতির কাছে অনুরোধ করেছি যে মানুষের যে উদ্বেগ এবং উৎকণ্ঠা অত্যন্ত যৌক্তিক, এইটা নিরসনের জন্য মাননীয় প্রধান বিচারপতির উদ্যোগী এবং কার্যকর ভূমিকা রাখা উচিত। আমি মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টিতে যখন বিষয়টি এনেছি, সেখানে উপস্থিত আমাদের দুজন সিনিয়র আইনজীবী, জনাব প্রবীণ নিয়োগী এবং জনাব সালাউদ্দিন দোলন, তারাও এটাকে সমর্থন করেছেন, এবং কোর্টে আদালতে উপস্থিত প্রায় 2 শতাধিক আইনজীবী তারা আমার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। এবং তারা সুস্পষ্টভাবে তখন মাননীয় প্রধান বিচারপতি আমাদের এই যে বিচারের বিষয়টা তো তিনি উল্লেখ করেছেন যে নারী এবং শিশু নির্যাতন দমন আইনের অধীনে এই জাতীয় মামলা, অর্থাৎ শিশু রামিসা, আসিয়া, এবং আপনারা কিছুক্ষণ আগে আপনারা উল্লেখ করেছিলেন রসুখা, এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য হাইকোর্টে একটি সুনির্দিষ্ট বেঞ্চ উনি গঠন করবেন, যেটা আগামী রবিবার থেকে কার্যকর হবে। এবং আমি যখন মাননীয় প্রধান বিচারপতির কাছে এই উদ্বেগের কথাও বলেছি যে আমাদের প্রশাসনিক যে কাজ, কারণ মৃত্যুদণ্ডের মামলাগুলো কিন্তু কোনো প্রাইভেট ব্যক্তি, এমনকি অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকেও আমরা কিন্তু প্রস্তুত করতে পারি নাই। প্রাসঙ্গিক যে আইনি কাঠামোগুলো আছে সেগুলো কিন্তু আমরা করতে পারি না। মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে তিনি এদিকটাও খেয়াল রাখছেন, এবং উনি ওনার কম্পানিয়ন বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এবং মাননীয় বিচারপতি জনাব এস এম এমদাদুল্লাহকে কথা উল্লেখ করে বলেছেন যে এই সমস্ত মামলাগুলোর পেপার বুক তৈরি, অর্থাৎ মামলা শুনানির জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য যা যা প্রয়োজন সেটিও তিনি এটা ইতিমধ্যে করেছেন, আর বাকি যে কাজ আছে সেগুলো সম্পন্ন হয়েছে। উনি সুস্পষ্ট বলেছেন যে এই বেঞ্চটি শুধুমাত্র এই জাতীয় মামলার আপিল রেফারেন্স শুনানির জন্য ডেডিকেটেড থাকবে। অর্থাৎ একটা নিম্ন আদালত কিংবা বিচারিক আদালত কোনো মামলার রায় সাজা ঘোষণার পরে সেটি আপিল নিষ্পত্তিতে বছরের পর বছরের বিলম্বের যে
বিষয়টি এবং যে অভিযোগটি থাকে সেটি হয়তো তা থেকে আমরা মুক্তি পাব। আমি আজকের এই আপনাদের সন্তোষের সঙ্গে আরো ঘোষণা করতে চাই, এই রায়ের পরপরই আমার দেখতে পাচ্ছেন আমাদের অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল যারা আছেন, আমি তাদের সঙ্গে বৈঠক করেছি। আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে এই মামলা শুনানির জন্য ডেডিকেটেড স্পেশাল টিম তৈরি করছি আমরা, ইতিমধ্যেই আমরা করেছি এবং এখানে সেই টিমে যারা কাজ করবে তাদের ওই কোর্টে এই সমস্ত মামলাগুলোর জন্য তারা নিষ্পত্তি যাতে দ্রুত হয়, রাষ্ট্রের পক্ষ থেকে তার বক্তব্য কোনো রকম বিলম্ব যেন না ঘটে সেটি সুনিশ্চিত করার জন্য রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল অফিসকেও আমরা সক্রিয় করেছি এবং আমরা নিজেরাই আমাদের আইনজীবী প্যানেল তৈরি করেছি ল অফিসারদের মধ্যে থেকে, আইনজীবীদের মধ্যে থেকে। এবং আমি মনে করি এই প্রক্রিয়াটা যদি আমরা করতে পারি তাহলে মানুষের যে প্রত্যাশা এবং আমাদের কোনো বিচার রায় কার্যকর হয় না, বিলম্ব ঘটে, আপিল নিষ্পত্তি হয় না, মানুষ দৃষ্টান্ত দেখতে পারে না, সাজা কার্যকর হয় না, এই যে একটা দীর্ঘদিনের অভিযোগ, আমরা বিশ্বাস করি এই অভিযোগ থেকে আমরা হয়তো এখন মুক্তি পাব। আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির প্রতি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে মাননীয় প্রধান বিচারপতি দেশের এই অবস্থায় বিচারকে ত্বরান্বিত করার জন্য, মানুষের প্রত্যাশা পূরণের জন্য, বিশেষ করে আদালতের প্রতি মানুষের যে আস্থা, সে আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি আজকে যে উদ্যোগটি গ্রহণ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন, সেটি একটি মাইল ফলক হবে। আমি এই প্রসঙ্গে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তাকেও ধন্যবাদ জানাতে চাই যে তিনি রামিসার পরিবারের কাছে গিয়ে দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন এবং মামলার বিচারিক প্রক্রিয়া শেষ করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যা করণীয় করবেন। আমি তদন্তকারী সংস্থার নিয়ন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, পুলিশের আইজিপি জনাব আলী হোসেন ফকিরকে যারা এবং তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় আইনমন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান এমপি, যিনি প্রথম থেকেই বলে আসছেন যে আমরা এই মামলাটি দ্রুততম সময়ের মধ্যে আমরা বিচারিক কার্যক্রম শেষ করব। এবং এই রায়ের পরে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই মাননীয় আইনমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে এবং তিনি আপনাদের মাধ্যমে যেমনটি সন্তোষ প্রকাশ করেছেন এবং আমাকেও তিনি বলেছেন যেন আমরা এই আপিলগুলো শুনানির জন্য উদ্যোগ গ্রহণ করি। তারই অংশ হিসেবে এবং আমার নিজের পক্ষ থেকেও মনে হয়েছে যে প্রত্যাশা পূরণের জন্য মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টিতে প্রকাশ্য আদালতে তাকে এই জিনিসটি বলা দরকার এবং আমরা মনে করি যে আমরা এই ধরনের মামলার বিচারহীনতা কিংবা বিচার হবে না এই যে আশঙ্কা, সেই আশঙ্কা জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো যদি আমরা সম্মিলিতভাবে কাজ করি। এখানে আরেকটি কথা বলা জরুরি, মাননীয় প্রধান বিচারপতির কাছে আমি আজকে বলেছি যে এই সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিচারপতি আমরা তো অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত, সব মিলিয়ে এই সুপ্রিম কোর্ট জনপ্রত্যাশা অনুযায়ী সুপ্রিম কোর্ট যে ন্যায় বিচার করার জন্য অগ্রণী ভূমিকা পালন করছেন সেটাও আপনাদের মাধ্যমে জাতিকে জানানো উচিত। এবং আমি মাননীয় প্রধান বিচারপতিকে বলেছি যে আজকে আপনি যে উদ্যোগ গ্রহণ করেছেন এবং এইটি দ্রুত নিষ্পত্তি করার জন্য বিশেষ বেঞ্চ গঠন করেছেন, মামলা পেপার বুক করার জন্য নির্দেশনা দিয়েছেন, আপনার কম্প্যানিয়ন বিচারপতিদের সঙ্গে তাদের সহযোগিতা ক্রমে নিয়ে করেছেন এবং ইতিমধ্যেই বিচারিক আদালতের ছুটি বাতিল করে বিচার কার্যক্রম সচল রেখেছেন। সেজন্যে আমি তার প্রতি এবং সুপ্রিম কোর্টের প্রত্যেকটা বিচারপতি তাদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের দায়িত্ব হবে যত দ্রুত সম্ভব এই জাতীয় মামলাগুলো আমরা ওই সংশ্লিষ্ট বেঞ্চে এখন আমরা নিয়ে যাব এবং সেখানে আমরা শুনানি করব। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে মাধ্যমে আশ্বস্ত করতে চাই যে অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমাদের নিযুক্ত আইন কর্মকর্তারা কোনো মামলায় কোনো রকম অ্যাডজর্নমেন্ট চাইবেন না। কোনো অ্যাডজর্নমেন্ট ছাড়াই এই মামলাগুলো শুনানির জন্য আমি আমাদের আইন কর্মকর্তাদেরকে নির্দেশনা দিয়েছি। আপনি যখন এই বিষয়টি জানান তখন মাননীয় প্রধান বিচারপতিকে আপনি এই বিষয়টি বলেছেন কিনা? রামিসা হত্যা রায়ের প্রেক্ষিতে জি বলেছি। যদি বলে থাকেন উনি রামিসা হত্যার বিষয়ে স্পেশালি ফোকাস দিয়েছেন কিনা অথবা উনি এই বিষয়ে কিছু বলছেন কিনা অথবা রায় নিয়ে উনি কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন? না, মাননীয় প্রধান বিচারপতি তো প্রতিক্রিয়া জানাননি। মাননীয় প্রধান বিচারপতিকে আমি এই রায়ের পরিপ্রেক্ষিতেই
ওনার দৃষ্টিতে নিয়ে বলেছি যে এই মামলা বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত এবং বিচার সম্পন্ন হয়েছে। কিন্তু জনমনে আশঙ্কা এবং আপনাদের সঙ্গে যে আমি পূর্ববর্তী প্রেস কনফারেন্সে আপনারা যে উদ্বেগের কথাটা জনগণের পক্ষ থেকে করেছেন, যে একটা রায় হলেও রায় কার্যকর আমরা দেখতে পাই না, এই কারণে মানুষের মধ্যে নানা রকম হতাশা গ্রহণ করে, আমি সেই প্রেক্ষাপটটি মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টিতে আকর্ষণ করেছি। এবং আমি মাননীয় প্রধান বিচারপতি এটাও বলেছি যে আপনি যে বিচারিক আদালতের ছুটি বাতিল করে, নিয়মিত ছুটি বাতিল করে বিচার কার্যক্রম সম্পন্ন করেছেন, সেজন্যও জাতি কিন্তু অত্যন্ত স্বস্তির শ্বাস পেরেছে এবং এটা অত্যন্ত প্রশংসিত হচ্ছে একথা। সুতরাং আমি মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণটা মূলত রামিসা হত্যা মামলার রায়ের পরিপ্রেক্ষিতেই করেছি। তবে আমার প্রত্যাশা হচ্ছে এই যে নবগঠিত যে বেঞ্চ, এই বেঞ্চটাতে নারী এবং শিশু নির্যাতন সংক্রান্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামলার কিংবা আপিলের শুনানি যেহেতু একটা বেঞ্চেই হবে, আমরা যদি একটু সক্রিয় থাকি, আমরা যদি কোনো রকম বিলম্ব না করি, আমরা যদি কোনো কারণে মুলতবি না নেই, তারপরে আসামি পক্ষের আইনজীবীরা যদি তারাও মনে করেন যে সুবিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদের দ্রুত নিষ্পত্তি করা দরকার, সবার সম্মিলিতভাবে, এবং আদালত যদি সেভাবে আমাদের সহযোগিতা পান, তাহলে দ্রুততম সময়ের মধ্যে আপিল নিষ্পত্তি তো হতেই পারে। আপনার একান্ত একেবারে খুব দ্রুত পদক্ষেপের কারণে আমরা দেখলাম এক ঘন্টারও কম সময় আমরা ফলাফল পেলাম। কিন্তু একটা বিষয় হচ্ছে যে এই কারোর বিচারের গতি বাড়ানোর জন্য কোনোটাকে বিশেষ গুরুত্ব দিতে যে অন্য যে মামলাগুলো থাকে, আলোচিত তো আরো অনেক মামলা আছে, সেইগুলো কোনো কারণে কি প্রভাবিত হয় কিনা বা সেইগুলো পিছিয়ে যায় কিনা? না, এক্ষেত্রে হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই বেঞ্চ যেটি মাননীয় প্রধান বিচারপতি করবেন সেটা তো শুধুমাত্র স্পেসিফিক ওই নেচারের মামলাগুলোই হবে। সুতরাং যেহেতু এই মামলাগুলোর জন্য নতুন করে একটি বেঞ্চ মানে উনি গঠন করতে যাচ্ছেন এবং সেখানে সুনির্দিষ্টভাবে এই জাতীয় মামলাগুলো শুনানি হবে, সুতরাং অন্যান্য মামলার কিংবা অন্যান্য বিচার প্রার্থীর এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই।